ভালোবাসা, মাফিয়া ও রহস্যর গল্প পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। কেমন? হুম। রাতুলের কলার ধরে আছি আমি, সাথে সাথেই ওর বুকে হাতে থাকা গুলির সব বুলেট দিয়ে শ্যুট করে দিলাম। তখনই পেছন থেকে বলল, হোয়াটস দিস রায়হান ভাই, আমরা ওকে আরেকটু বাঁচিয়ে রাখলে তো কথাগুলো জানতে পারতাম। ভাইয়া বাদ দাও এসব, চলো বাসায় যাব। ওকে মাই ব্রাদার, চলো এখন। এ ডেভিড, স্টার্ট দ্য কার। ওকে স্যার। ওকে এ রায়হান, আইবার। হ্যাঁ আসতেছি। এই বলে আমি গাড়ির দিকে আসতেছিলাম, তখনই চোখে পড়ল সাধারণ মানুষ আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। আর তা দেখে মনে মনে বলছি, অবাক হবেই বা না কেন, শান্তশিষ্ট ভদ্র ছেলেটি কি আর এভাবে কাউকে মারতে পারে? 20-25 জনের মতো হবে। মনে মনে বলেই মুস্কি হাসি দিলাম। তখনই কয়েকটা পুলিশের গাড়ি এলো, আর আমি গাড়িতে উঠতে যাব, তখনই আমার কাছে পুলিশ অফিসার এসে বলল, ইউ আর আন্ডার অ্যারেস্ট। সো দ্য ফ্যাক্ট ইজ দ্যাট। তো কারণটা কি? এতগুলো মানুষকে মারলি, হাতে এখনো পিস্তল, আবার বলছো কেন? আমি কিছু বলবো তার আগেই হাসান ভাইয়া গাড়ি থেকে বেরিয়ে এলেন আর বললেন, হোয়াট দ্য প্রবলেম অফিসার? আপনি জানেন আপনি কাকে কি বলছেন? ও আরমান চৌধুরী এর ছোট ছেলে আর আমার ছোট ভাই। ও সরি স্যার। সো অফিসার, অল ক্লিয়ার? ইয়েস স্যার, উই আর এক্সট্রিমলি সরি। ওকে। আর ডেভিড, জায়গা পরিষ্কার কর। ওকে স্যার। ইউ নিড নট টু টেক টেনশন। এরপরই আমি আর হাসান ভাইয়া গাড়িতে উঠে বসলাম। সামনে পিছনে আরও কয়েকটা গাড়ি। আর আজ নিজেকে অনেক ভালো লাগছে, কারণ আজ আমি নিজের আসল পরিচয়ে আসলাম পুরো দুনিয়ার সামনে। তারপরে আমি আর হাসান ভাইয়া গাড়ি নিয়ে এয়ারপোর্টে আসলাম, সব গার্ডদের নিয়ে, আর নিজের ফ্লাইটে করে রওনা দিলাম অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে। আমি আর হাসান ভাইয়া প্লেনে একসাথেই বসলাম। তখন, তো রায়হান, কি খবর এখন? হ্যাঁ ভাইয়া ভালোই। জানিস আম্মু আব্বু আজ অনেক খুশি হবে তুই যে যাচ্ছিস। হ্যাঁ। ও হো, আপনাদের তো বলাই হয় নাই। তো আমরা ফিরে যাই 1 ঘন্টা আগের ফ্ল্যাশব্যাক। আমি রায়হান রাস্তা দিয়ে হাঁটছিলাম। উদ্দেশ্য ছিল হোটেল থেকে খাবার আনবো, আর আমি একা থাকি তো তাই। হোটেলে যাচ্ছি, তখনই ফোনে কল আসলো হাসান ভাইয়ার। হাসান ভাইয়া আমার আপন বড় ভাই। কল রিসিভ করার পরেই, হ্যাঁ রায়হান, এখন কই তুই? ভাইয়া আমি তো রাস্তায়, হোটেলে যাচ্ছি তাই। তুই তাড়াতাড়ি বাসায় ফিরে যা, আমি দেশে আসছি, এয়ারপোর্টে আসি, আর বাসায় যে একদম গেট লাগিয়ে দিবি। কেন ভাইয়া, এনি প্রবলেম? আরে এস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক মানে আন্ডারওয়ার্ল্ডের ডন রাতুল তোর আসল পরিচয় জেনে গেছে। ওকে ভাইয়া, আমি বাসায় যাচ্ছি। হ্যাঁ, আর তুই চিন্তা করিস না, আমি ডেভিড আর জনিকে বলে দিচ্ছি, ওরা ব্ল্যাক কালারের গাড়িতে আছে, তোর সমস্যা হলে ওরা আছে। ঠিক আছে ভাইয়া, আমি বাসায় যাচ্ছি, টেনশন করো না। ওকে। এরপর কল কেটে দিয়ে দেখলাম ব্ল্যাক কালারের একটা গাড়িতে জনি আর ডেভিড আছে। তাই আমি আর বেশি কিছু চিন্তা না করে উল্টো পথে ঘুরে বাসার দিকে যেতে থাকি। আর হ্যাঁ, ডেভিড আর জনি আমার ভাইয়ার বিশ্বস্ত বডিগার্ড, আর রাতুল হলো ভাইয়া আর আব্বুর শত্রু। তারপর আমি বাসায় যেতে থাকি, কিন্তু কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই রাত মানে সন্ধ্যা হয়। কারণ দেখি যে প্রায় 20টার মতো গাড়ি আমি যেখানে থাকি তার সামনে। আমার আর বুঝতে বাকি নেই যে রাতুল এসে গেছে। আমাকে দেখার সাথে সাথে রাতুল বেরিয়ে এলো আর বলল, রায়হান চৌধুরী, তুরজর আইমান চৌধুরীর ছোট ছেলে আর হাসানের ভাই, তোমাকে কত জায়গায় না খুঁজছিলাম, আর তুমি এইখানে। তো যাই হোক, পেয়ে তো গেছি তোমাকে। শুনলাম তোমরা নাকি অনেক রাগ, আর একাই নাকি অনেকের কিছু করতে পারো। তা আজকে দেখব তোমার ভাই আর বাবা তো অনেক কিছু করতে পারে। আমার জীবনটা অসহ্য করে বানিয়ে ফেললো। আমার কোটি কোটি টাকার ড্রাগসের ব্যবসাটাকে একদিনেই শেষ করেছে। তোমাকে আমি ছাড়ছি না। রাতুল, তুই তো রায়হানকে চিনিস না। আমি তোর কি হাল করব তা তুই ভাবতেও পারবি না। তাই চুপচাপ এখান থেকে চলে যা। তাই নাকি? এরপরই ডেভিড, জনি আরও 5 জন বডিগার্ড ছুটে আসে আমার কাছে। আমাকে একটা গান দিয়ে বলল, স্যার, ডোন্ট টেক টেনশন। আই ইনফরমড দ্য ম্যাটার টু হাসান স্যার। হি ইজ কামিং। ও রিয়েলি? ওকে, আই অ্যাম ওয়েটিং। বয়েজ স্ট্রিট টিম। এটা বলার পর
রাতুলের লোকেরা আমাদের ওপর গুলি করা শুরু করে, আর আমরা সংখ্যায় কম হওয়ায় গাড়ির পিছন থেকে গুলি করা শুরু করি। এতে অনেককে মেরেও ফেলি, তবে ওরা সংখ্যায় অনেক। এমন সময় ভাইয়া আর আব্বুর লোকেরা চলে আসে, যদিও ভাইয়া আসেনি। তারপর তারা রাতুলের বেশিরভাগ লোককেই মেরে ফেলে শেষমেশ বাকি থাকে রাতুল আর ওর 5-6 জন গার্ড। আমি তখনই গার্ডদের বলি, স্টপ ফায়ারিং। বলার সাথে সাথেই ফায়ারিং বন্ধ করে দেয়, আর আমি গিয়ে রাতুলের বাকি গার্ডদের মেরে ফেলি আর বলি, সো রাতুল, এখন কি হলো? তুমি না পাওয়ার দেখতে চেয়েছিলে, দেখলে নাকি আরও দেখতে চাও? আরহান, আমি তোকে ছাড়বো না। আমার বাবা তোকে ছাড়বে না, আমাকে ছেড়ে দে। আহা, দেখ, তুই বললি তোর বাবা আমাকে ছাড়বে না। ওকে, তা না হয় বুঝলাম, তবে আমি তোকে ছেড়ে দিলে ভাইয়া তোকে এসে কি করবে জানিস? তো এখন বল যে তোর নারী পাচার করার জন্য মেয়েগুলোকে কোথায় রেখেছিস? তোরে কেন বলবো? দেখ, মাথা গরম করাবি না, ভালোই ভালোই বলে দে। বলে দিলে তোকে গুলির বুলেট দিয়ে মারবো, আর না বলা পর্যন্ত তোকে এমন কষ্ট দিব যে। এতটুকু বলতেই ভাইয়া এসে বলল, রায়হান, তুই ঠিক আছিস তো? হ্যাঁ ভাইয়া, আই অ্যাম অল রাইট, বিকুল। আর এত কষ্ট করে ওকে রাতুলকে মারার কি দরকার? গার্ডেরদের বললেই তো হয়। না, সমস্যা নাই। এই রাতুল, বল তাড়াতাড়ি। না। এটা বলার সাথে সাথেই আমি রাতুলকে মারা শুরু করি, মারতে মারতে রক্তাক্ত করি। যখন ও বলে না তখন মাথা গরম হয়ে যায়, আর ওর কলার ধরে বুকে গুলি করে দেই। এরপর তো আপনারা জানেনই, ফ্ল্যাশব্যাক অফ। আমি ভাইয়ার সাথে কথা বলে ঘুমিয়ে পড়েছিলাম প্লেনে। এরপর ভাইয়ার ডাকে ঘুম ভেঙে যায়। এ রায়হান, ওঠ, আমরা এসে পড়েছি। এরপর ফ্লাইট থেকে নেমে গেলাম অস্ট্রেলিয়াতে। দেখি অনেকগুলো গার্ড গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা যেতেই গাড়ির দরজা খুলে দিল। আমি আর ভাইয়া এক গাড়িতে উঠে গেলাম, আর কিছু সময়ের মধ্যেই এসে গেলাম বাড়িতে। আম্মু আমাকে দেখে বলে, কেমন আছিস রে রায়হান? আমি ভালো আছি আম্মু, তুমি কেমন আছো? এতদিন ভালো ছিলাম না, তবে এখন ভালো আছি। তুই এসে গেছিস তো? হ্যাঁ, ছোট ছেলের আদরের কমতি নেই। আর আমার কি হবে? আর তোমার ছেলেকে যে নিয়ে এলাম তার কি হবে? আচ্ছা ঠিক আছে, এখন তোরা ফ্রেশ হয়ে আয়, খেতে বসবি। ঠিক আছে আম্মু। সোনিয়া, হিয়া আর আব্বু কোথায় আম্মু? সানিয়া আর হিয়া গেছে শপিং করতে, আর তোর আব্বু গেছে মিটিংয়ে। তুই আসতেছিস শুনে বলেছে তাড়াতাড়ি চলে আসবে। ওরা দুজন, সোনিয়া আর হিয়া, গার্ড নিয়ে গেছে। হ্যাঁ, নিয়ে গেছে। ওকে, এ রায়হান, চল ফ্রেশ হয়ে আসি, ক্ষুধা লাগছে। হ্যাঁ চলো ভাইয়া। তারপর আমি আর ভাইয়া আমাদের রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম, আর খাওয়া দাওয়া সেরে ভাইয়া আর আম্মুকে বলে রুমে আসলাম বিশ্রাম নিতে। ভাইয়াও গেল তার রুমে ফ্রেশ হতে, আর আমি আমার রুমে ঘুমিয়ে গেলাম। তখন মনে হলো পরিচয়। আপনাদের তো আমার পরিচয় দেওয়া হয় নাই, তো এখন পরিচয় দেওয়া যাক। আমি হলাম ওয়ার্ল্ডের অন্যতম টপ বিজনেসম্যান আরমান চৌধুরী, আর তার স্ত্রী পারুল চৌধুরীর ছোট ছেলে। আমরা 4 ভাই বোন, 2 ভাই আর 2 বোন। আমার বড় ভাই হাসান চৌধুরী আর বড় বোন সানিয়া চৌধুরী, তারা যমজ। আর তারপর আমি আর আমার ছোট বোন, নাম হিয়া চৌধুরী। আমার বাবা বিশ্বের একজন টপ বিজনেসম্যান, তবে তিনি মাফিয়া জগতের সবচেয়ে বড় মাফিয়া। তিনি মাফিয়া বস নামেই পরিচিত। বাবা একজন মাফিয়া, তবে খারাপ কাজ যেমন নারী পাচার, মাদকের ব্যবসা এগুলো করেন না। তিনি মানুষ হিসেবে অনেক ভালো, আর বিশ্বের বেশিরভাগ মাফিয়ারাই বাবার আন্ডারে কাজ করে। তবে তার কিছু শত্রু আছে যারা বাবার বিপক্ষে কাজ করে, আর আমার ভাইয়া বাবার অফিসগুলো দেখাশোনা করে, আর আমার সাথেই থাকে। আন্ডারওয়ার্ল্ডে ভাইয়া ও বাবার সাথে কাজ করি। আর আমার বড় বোন সানিয়া অস্ট্রেলিয়াতে এক বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেছেন, আর ছোট বোন হিয়া ওই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। আমার 2 বোন দেখতে সুন্দর আর প্রচুর দুষ্টু। আমার 2 বোন অস্ট্রেলিয়াতে ওই বিশ্ববিদ্যালয়ে থাকায় এখানে কারো সাহস হয় না আমার 2 বোনের ওপর কথা বলার। তবে আমার বোনেরা আন্ডারওয়ার্ল্ডের সাথে যুক্ত না। আর এখন আমার পরিচয়। আমি এতদিন ছদ্মবেশে বাংলাদেশে ছিলাম বাবা শত্রুদের থেকে সেফ থাকার জন্য, তবে আমি গোপনে আন্ডারওয়ার্ল্ডে কাজ করতাম। ভাইয়া তা দেখত, তাই এতটুকুই জানেন। এখন ঘুমের মধ্যে ছিলাম, তখন মনে হলো কেউ আমাকে ধাক্কা দিচ্ছে। আমি যেহেতু কম্বলের নিচে ছিলাম তাই কাউকে দেখতে পারছিলাম না, আর আমার রুমে তো কেউ আসতে পারে না, বাইরে গার্ড আছে। তখন আমার পকেটে থাকা রিভলভারটা বের করে কম্বলের নিচে থেকে বেরিয়ে এলাম, আর সামনে থাকা ব্যক্তির দিকে রিভলভার ত্যাগ করলাম।
আর দেখলাম সামনে থাকা ব্যক্তিটি হলো আমার বোন হিয়া। আপু, আম্মু, এই দেখো তোমার ছোট ছেলে পাগল হয়ে গেছে, তোমার মেয়েকে গান দেখিয়ে ভয় দেখায়। এই হিয়া, এসব কি বলছিস? তখনই বড় বোন সানিয়া এলো। এই তোরা কি শুরু করছস? হ্যাঁ, আমি নাকি তোমার ওই আদরের ছোট ভাইকে বলো। সানিয়া আপু আমাকে একটু বেশি আদর করে তো তাই। আচ্ছা বুঝছি, এখন চুপ থাক। আর রায়হান, কেমন আছিস? এই তো ভালোই আছি, আর তুমি? আলহামদুলিল্লাহ ভালো। তো তুই ফ্রেশ হয়ে আয়, লাঞ্চ করবি না? আব্বু আসছে। ওকে, পরে কথা বলবো। ঠিক আছে, আমি নিচে গেলাম। তারপর আমি ফ্রেশ হতে গেলাম, আর আপু নিচে যেতে লাগলো, মানে ড্রয়িং রুমে। এই আব্বু আর ভাইয়া, আজকে না একটা ছেলে আমাকে রিভলভার দিয়ে ভয় দেখাইছে আর থ্রেটও দিয়েছে। আমি অনেক ভয় পাইছি। কি, কার এত বড় সাহস? আর গার্ড নিয়ে যাওনি মামুনি? কে তোকে বলেছে? নাম বল ওর। ওই যে তোমার ছোট ছেলে আর ছোট ভাই। ও, এই ব্যাপার। তখনই আমি এলাম। আব্বু কেমন আছো? এই তো ভালো আছি বাবা, তুমি কেমন আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো রায়হান, এখন থেকে তো এখানেই থাকবা। তো অস্ট্রেলিয়াতে পড়বার নাকি অন্য কোথাও থেকে? এখানেই পড়ি, আবুরাও তো এখানেই আছে। আব্বু, আমি বলি কি যে রায়হান আর আমি লন্ডন যাই, মানে কারণটা হলো অন্য দেশে আমাদের কন্ট্রোলে থাকলেও ইংল্যান্ডে তো তোমার বন্ধু আর তার ছেলে দেখতেছে, তাই ভাবছিলাম ওখানে যে আমাদের দেখা উচিত। হ্যাঁ তা ঠিক, আমি আর ওর খোঁজ খবর নিই না। তাহলে তোরা যা। আর হাসান, তুই আমাদের লন্ডনের অফিসটা দেখাশোনা কর। আর রায়হান ওখানে কোনো ভালো ভার্সিটিতে পড়বে। কি বলো রায়হান? ওকে আব্বু। আব্বু, আমি আর হিয়া ও রায়হান আর হাসান এর সাথে যাই। আমরা ওখানকার ভার্সিটিতে অ্যাডমিশন নিব। না আপু, আমার 1 সপ্তাহ পর 3টে পরীক্ষা আছে, তাহলে আমরা 1 মাস পরে ইংল্যান্ডে যাই। তাহলে আব্বু, আপাতত রায়হান গিয়ে অ্যাডমিশন নিক, 1 মাস পরে আমরা দুজন যাব। ঠিক আছে, তাহলে তোদের 3 জনের অ্যাডমিশন কনফার্ম করে রাখি। হিয়া, সানিয়া না হয় 1 মাস পরে যাবে। হ্যাঁ। আব্বু, আমি বলছিলাম আমরা 4 ভাই বোন যেহেতু যাচ্ছি, তাহলে তুমি আর আম্মু চলো ইংল্যান্ডে। না রায়হান, আমি যেতে পারবো না, আমি এখানেই ঠিক আছি। হ্যাঁ, তোমার আম্মু ঠিক। আর আমারও কিছু পেন্ডিং কাজ পড়ে আছে। তো তোরা কবে যাচ্ছিস হাসান? আম্মু দেখি কাল আমি আর রায়হান একটু কাজে বের হব, পরশুদিন যাব। ওকে, আমি ফ্লাইট ঠিক করে দিচ্ছি, তোরা পরশুদিন যাচ্ছস। ওকে ড্যাড। আব্বু, আব্বু, আমি ভাবছিলাম কাল ঘুরতে যাব, ওদের সাথে বলো না কাল বাসায় থাকতে। হ্যাঁ আব্বু, আমিও এটা ভাবছিলাম। হাসান, রায়হান, কাজটা বাদ দাও, কাল ঘুরতে যাবে, ঠিক আছে? না আব্বু, মানে কাল রাতুলের ওই যে নারী পাচার করার বিষয়ে একটু কাজ আছে তাই। হ্যাঁ সেটা দরকার, কারণ মেয়েদেরকে বাঁচাতে হবে। হ্যাঁ, তাও হিয়া সানিয়া চিন্তা করিস না, কাল রাতে ঘুরতে নিয়ে যাব। থ্যাংক ইউ ভাইয়া, ভাই বেস্ট ব্রাদার। তারপর আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে ডিনার করে ঘুমাতে যাই। যদিও আমি আর ভাইয়া একসাথে ভাইয়ার রুমেই ঘুম আসলাম, তবে রাত 1টার সময় আমার ফোনে কল আসলো। রিসিভ করার পর, স্যার, দেয়ার ইজ এ গুড নিউজ। উই বি কালেক্ট দ্য নিউজ। হোয়াট? গুড জব। স্যার, দে আর কামিং টু নিউ জিল্যান্ড উইথ দ্য কিডন্যাপ গার্লস অ্যাট 2:50 clock. I will text you the location. ওকে, আই এম কামিং, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তারপর হাসান ভাইয়াকে ডাক দিলাম, তারপর বললাম, ভাইয়া ডেভিড ওদের খোঁজ পেয়েছে। তারপর ভাইয়া বলল, তাহলে চলো, লেটস গো। রাত 3:35 ব্লক ডি এর এস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের গোডাউনে এলেন আদি শিকদার। এস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সিইও রাতুলের বাবা। আদি ওর 5 জন বডিগার্ড এসে দেখে তার গোডাউনের বাইরে ভিতরের সকল গার্ড রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। খুব করুণভাবে মারা হয়েছে তাদের। আদি দেখল গোডাউনের ভেতরে একদম ফাঁকা জায়গার মাঝখানে বসে আছে 2 জন, আর তাদের 2 জনের একজনের পায়ের নিচে পড়ে আছে আদির ম্যানেজার। তা দেখে আদি বলল, হে, হু দ্য হেল আর ইউ ব্রাদার? হোয়াট ইউ ডাউন উইথ দ্য কিডন্যাপার গার্লস? বিকজ অফ ইউর গোস আই হ্যাভ লস দ্য ডিল।
and last the 5 million of seat. Peter shoot. পিটার হলো আদির বডিগার্ড। তখনই দুজনের মধ্যে একজন বলল, তো আমাদের জন্য তুই ওই মেয়েদের পাচার করতে পারলি না, তাই তোর বিল ক্যান্সেল হলো। আর ক্ষতি হলো কত? মাত্র $5 মিলিয়ন। ওকে ওকে। আর এখন আমাদের জন্য তোর প্রাণটাও যাবে। আর আমাদের পরিচয়, তাই না? তুই পরিচয় জানতে চাইছিলি? তোরা বাংলাদেশি, এত বড় বুকের পাটা, তোরা আমাকে বলছিস আমার প্রাণ নিবে? এই পিটার, শুট করো ওদের। এ কথা বলার পর তো যেই না ওদের দুজনকে আদির বডিগার্ডরা গান তুলে মারতে যাবে, সাথে সাথেই দ্বিতীয় ব্যক্তিটি রিভলভার দিয়ে 5 জন বডিগার্ডকে শ্যুট করে দিল। তাতে তো আদি শিকদার মারাত্মক রকমের শকড। তারপরেই দ্বিতীয় ব্যক্তিটি বলল, তো আদি শিকদার, আমাদের পরিচয় জানবে না? তো শোনো আমার পরিচয়। আমি হলাম মাফিয়া জগতের প্রিন্স, দ্য মাফিয়া প্রিন্স রায়হান চৌধুরী। তারপর প্রথমজন বলল, আর আমি হলাম আরেক প্রিন্স, আই মিন দ্য ওয়ান অ্যান্ড অনলি মাফিয়া প্রিন্স হাসান চৌধুরী। এটা শোনার সাথে সাথেই, ভাই ভাই, আমি অনেক বড় ভুল করছি, আমাকে মাফ করে দেন। আমি আর এইসব কাজ করব না। আমি কালকেই দেশে ফিরে যাব, আর কোনো দিন এইসব কাজের দিকে ফিরেও তাকাবো না। ভাই প্লিজ। হ্যাঁ ক্ষমা। আর তোকে দেখ, মানুষ ভুল একবার করে, বারবার না। বাবা তোকে কত ওয়ার্নিং দিয়েছে, শোধরানোর নাম তো নাই। তাহলে এখন ক্ষমা করলে ভালো হবি? সেটা তো মানানসই না। ভাই সত্যি, আমি তো আপনার কাছে ওয়ার্নিং পাই না একবারও, বিশ্বাস করেন। আজ পর্যন্ত কতগুলো মেয়ের জীবন নষ্ট করছিস, তাদের পাচার করে, মাদকের বড় বড় ডিল করে কত ছেলে মেয়ের ক্যারিয়ার নষ্ট করছিস। ভাই এটুকু বলার সাথে সাথেই আমি বললাম, টাইম আপ। আর একটা না 5টা গুলি করে দিলাম। এরপর আসিফ আবার বলে, বাপ ছেলে একই অপরাধে মরল, জন ডেড বডি ক্লিয়ার করো। ইয়ে বস। রায়হান চল, এখন আবার অস্ট্রেলিয়া ফিরে যেতে হবে, ফ্লাইট রেডি। চল যাই। ডেভিড কারান। ইয়া বস। এরপর ফ্লাইটে করে নিউজিল্যান্ড থেকে অস্ট্রেলিয়া ফিরে আসি। এখন আপনাদের বলি কি হয়েছিল। আসলে কয়েকশো নারীকে পাচার করতে যাচ্ছিল রাতুল আর ওর বাবা আদি। এই খবর বের করার জন্যই রাতুলকে মেরেছিলাম আমি। তারপর রাতে ডেভিড খবর দেয় যে ওই ডিলটা নিউজিল্যান্ডে হবে। তাই ওই গোডাউনে আদি আসার আগেই আসিফ আর হাসান তার বডিগার্ড নিয়ে নিউজিল্যান্ডে এসে মেয়েদেরকে মুক্ত করে আদির আসার অপেক্ষায় থাকে। এরপর তো সব জানেন, ভোর 6টায় রায়হান আর হাসান পৌঁছে গেল তাদের মেলবর্নের বাড়িতে। এরপর হাসান চলে যায় ফ্রেশ হতে, তারপর নামাজ পড়ে ঘুমিয়ে যায়। আর রায়হান আর ঘুমাবে না, তাই ফ্রেশ হয়ে 1 কাপ কফি নিয়ে ছাদে গিয়ে দাঁড়ায় আর সকালের নজরকাড়া দৃশ্য উপভোগ করতে থাকে। সকালে 9টায় হাসানের ঘুম ভেঙে যায়। তারপর ফ্রেশ হয়ে রায়হানের রুমে যায়, তবে রায়হানকে না পেয়ে এক গার্ডকে জিজ্ঞাসা করলে জানায় যে ছাদে আছে। তাই আর কিছু না ভেবে হাসান ড্রয়িং রুমে যায় আর দেখে তার মা ব্রেকফাস্ট রেডি করছে সার্ভেন্টদের দিয়ে, আর সানিয়া টিভি দেখছে, আর হিয়া গেম খেলছে, আর আরমান চৌধুরী খবরের কাগজ পড়ছে। তখন আরমান চৌধুরী বলল, তো হাসান, কাল নাকি তুমি আর রায়হান আদি শিকদারের কাজ শেষ করে দিছো? আজ কি বাসায় থাকবে? না মানে ভাবছিলাম রায়হান আর হিয়া সানিয়া ঘুরতে যাব। তা ভালো, আর গার্ড নিয়ে যেও। আর তুমি এখন আমার সাথে একটু অফিসে চলো, একটু কাজ আছে। ওকে। আর রায়হান কোথায়? বাবা ও ছাদে। ঠিক আছে। ব্রেকফাস্ট রেডি, খেতে আসো তোমরা। রায়হানকে ডেকে আনো তো সানিয়া মামুনি। ওকে আব্বু। আমি ছাদে দোলনায় বসেছিলাম, কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল করিনি। পরে সানিয়াপুর ডাকে ঘুম ভেঙে যায়। কিরে রায়হান, ছাদে ঘুমাচ্ছিস? বেডরুমে যা। আর ব্রেকফাস্ট করবি না? না আপু, আমি একটু ঘুমাবো, পরে ব্রেকফাস্ট করব। ঠিক আছে, যা। তারপর আমি আমার রুমে এসে ঘুমিয়ে যাই। তারপর সানিয়া চলে যায় ডাইনিং রুমে। রায়হান ছাদেই ঘুমিয়ে পড়েছিল, আর এখন নাকি খাবে না। ঠিক আছে, তাহলে ও পরে খাবে, তুমি বসো। তারপর সবাই ব্রেকফাস্ট করে হিয়া আর সানিয়া চলে গেল ভার্সিটিতে। আর আব্বু বলল, তো হাসান, আমার মনে হয় রায়হানের পড়াশোনা শেষ হতে আরও 1-1.5 বছর লাগবে। তাহলে ওকে কোম্পানির কিছু দায়িত্ব বুঝিয়ে দেওয়া দরকার। আমারও তো বয়স হচ্ছে, আর তুমি একা সামলাতে গেলেও তো চাপ পড়বে। হ্যাঁ, আমিও তাই বলছিলাম।
আর রায়হান এমনিতেও ট্যালেন্টেড ও ভালো সামলাতে পারবে। হ্যাঁ, তাহলে তোমার আম্মুকে বলে যায় ও ঘুম থেকে উঠলে ওকে অফিসে পাঠিয়ে দিতে। আজ ওকে সবার সাথে পরিচয় করিয়ে দিব। এই যে পারুল, শুনছো? বলো। রায়হান উঠলে ওকে একটু অফিসে পাঠিয়ে দিও, ওকে সবার সাথে পরিচয় করিয়ে দেব। তুমি কি বলো? হ্যাঁ, তা তো ভালোই। ঠিক আছে, আমি ওকে পাঠিয়ে দিব। হ্যাঁ, তাহলে আমরা যাই। ঠিক আছে, আমু যাই। দেখে শুনে যাস। হুম। তারপর হাসান আর আব্বু চলে গেল অফিসে। বলে রাখা ভালো, আমার বাড়ির চারপাশে সিকিউরিটি গার্ড থাকে পাহারার জন্য। সকাল 10:30 আমার রুমে। এই রেহান, ওঠ এবার। কত ঘুমাবি? আম্মু, উঠতেছি। হ্যাঁ, ফ্রেশ হয়ে আয়, আর আমি খাবার দিচ্ছি। ওকে। তারপর ফ্রেশ হয়ে ডাইনিং রুমে গেলাম, আর টেবিলে বসতেই আম্মু ব্রেকফাস্ট দিল আর আমি খাওয়া শুরু করলাম। তখন আম্মু বলল, বলছিলাম কি যে তোর আব্বু তোকে আজকে অফিসে যেতে। ঠিক আছে, আমি খেয়ে যাচ্ছি। টেবিলে খাবার দিলাম, আর কিছু লাগলে নিয়ে নিস। আমি একটু ছাদে যাব। ঠিক আছে, যাও, আমি খেয়ে নেব। তারপর খাওয়া শেষ করে রেডি হয়ে বের হব, এমন সময় আব্বু কল দিল। হ্যাঁ রায়হান, ঘুম থেকে উঠেছো? হ্যাঁ আব্বু। ব্রেকফাস্টটা সেরে একটু অফিসে আসবা? হ্যাঁ আব্বু, আম্মু বলেছে, আমি আসতেছি। ঠিক আছে। তারপর আম্মুকে বলে বের হয়ে গেলাম অফিসের উদ্দেশ্যে। সাথে যদিও গার্ডরা ছিল, আমি অফিসে গেলে, আমি যেহেতু এতদিন ছিলাম না, তাই অফিসের বাইরে থাকা সিকিউরিটি আমার গাড়িও আমাকে না চিনে ঢুকতে দিচ্ছিল না। তাই আমি ভাইয়া ও আব্বুকে কল দিই, কিন্তু ফোন অফ ছিল। পরে ম্যানেজারকে কল দিলে সাথে সাথে বাইরে থাকা সিকিউরিটি গার্ডরা আমাকে সরি বলে ঢুকতে দেয়। আমি এরপর অফিসে ঢুকে আব্বুর কেবিনে যাই। পরে ম্যানেজার বলে যে আব্বু আর ভাইয়া মিটিংয়ে আছে, আর আমার কেবিন রেডি করা আছে, চাইলে আমার কেবিনে বসতে পারি। তারপর ম্যানেজার আমাকে কেবিনে নিয়ে যেতে চাইলে বললাম, আমি একাই পারবো, সমস্যা নেই, আপনি কাজে যান। ওকে স্যার, সমস্যা হলে বলেন। হ্যাঁ অবশ্যই। ম্যানেজার বাংলাদেশি ছিল, তাই বাংলাতেই বলল। আমি এরপর যেতে লাগলাম আমার কেবিনের দিকে। আমার কেবিন 4 তলায়, আর আমি আগেও মাঝে মাঝে অফিসে আসতাম, তাই আমার আলাদা কেবিন আছে। লিফট থেকে বেরিয়ে কেবিনের দরজা খুললাম, এমন সময় পিছন থেকে কেউ ডাক দিল। ভয়েস শুনে মনে হলো মেয়ে, কিন্তু আমার পিছনে তো 3 জন গার্ড, তবে কেউ মেয়ে না। আমি পিছনে ঘুরে দেখি একটা মেয়ে, সাদা শার্ট, কালো প্যান্ট আর কালো কোট পরে আছে। গায়ের রং ফর্সা, হাইট আমার চেয়ে আনুমানিক 5 ইঞ্চি কম। আমার হাইট 5 ফুট 9 ইঞ্চি, আর ওর হবে 5 ফুট 4 ইঞ্চি। আপনাদের কি মনে হয় এই নায়িকা হবে? যারা এটা ভাবছেন তাহলে একদম ভুল ভাবছেন। নায়িকা আসতে একটু লেট হবে, কারণ নায়িকা তো এখানে আছে, মানে অন্য দেশে আছে। তখন মেয়েটা বলল, Hey mister, did not you have any common sense? Why you were entering to the room without permission? Is the cabin of your new boss? কি ব্যাপার, কে এই মেয়ে? আর সাহস তো কম না, আমাকে আটকায়। Mr. Gentleman, are you mad or dumb? What's your problem? ও নো, সো মিস, হ্যাভ ইউ এভার সিন ইয়োর নিউ বস? No, I have not. Oh, that means you are not dumb. জাস্ট শ্যাট আপ, হোয়াট রাবিশ। ডু ইউ নো উইথ হুইচ পারসন ইউ আর টেকিং উইথ? Yes, I can know. I am taking with a few mental hospital. I am calling the sir. এই বলে মেয়েটি চলে গেল, আর আমি কেবিনে ঢুকলাম। আমার কেবিনটা সাইজে অনেকটা বড় আর সুন্দর। আমি কেবিনে বসলাম, আর অন্যদিকে মেয়েটা হাসানের কেবিনের সামনে গেল। May I coming, sir? আরে ইরা আসু, কিছু বলবে? স্যার, মিটিং কেমন হলো? হ্যাঁ ভালো। ও হ্যাঁ স্যার, আমাদের অফিসে মনে হয় ভুল করে কয়েকটা পাগল ঢুকে গেছে। হ্যাঁ স্যার, আপনি আসেন। চলো। তারপর হাসান আর ইরা গেল আমার কেবিনের সামনে। কোথায় তোমার ওই পাগলগুলো? এখানেই তো ছিল স্যার, মনে হয় নতুন স্যারের কেবিনে ঢুকে গেছে। হ্যাঁ, কেবিনের ভিতরে চলো। তারপর হাসান আর ইরা কেবিনে ঢুকলো, দেখে রায়হান বসে আছে আর 3 জন গার্ড দাঁড়িয়ে আছে। স্যার, এই যে পাগলগুলো কেবিনে বসে আছে। কি সব বলছো ইরা? ও পাগল হবে কেন? ও তো তোমার নতুন বয় রায়হান চৌধুরী। ও তাই? বোঝার সাথে সাথে বলল, কি? আই এম রিয়েলি সরি স্যার।
ইটস ওকে, এটা সমস্যা নেই, এটা একটা মিস আন্ডারস্ট্যান্ডিং। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ তুমি যাও, আমার কথা বলবো। ইয়েস স্যার। এরপর ইরা চলে যায়। ভাইয়া ওকে? আরে ও হচ্ছে ইরা, ম্যানেজারের মেয়ে, এখানে জব করে, আর আব্বু ওকে তোর পিএ বানিয়েছে। কি হয়েছিল রে ও এমন করলো? আমি ভাইয়াকে সব খুলে বললাম। তুই ওর কথা কিছু মনে করিস না, ও এমনই, অনেক ভালো মেয়ে আর খুব দক্ষ কাজে, শুধু দুষ্টামিটা বেশি করে। অফিসের বাইরে সবাই ওর দুষ্টামিতে যেমন বিরক্তি, আবার ও না আসলে সবাই ওকে মিস করে। হো তাই? এটা মনে হয় হিয়ার জেরক্স কপি। তা ঠিক। হ্যাঁ, এখন বলো আব্বু কোথায়? আব্বু ওনার রুমে চলো। তারপর আমি আর হাসান ভাইয়া আব্বুর কেবিনে গেলাম। আরে রায়হান আসছো, বসো। কেবিনে গেছিলা? হ্যাঁ তো আব্বু বলো, কি ইম্পর্টেন্ট কথা যেন বলবা? হ্যাঁ বলো। হ্যাঁ বলতেছিলাম, শুনো। আসলে আমি বলছিলাম তোমরা আর 1 সপ্তাহ পর লন্ডনে যাও। হ্যাঁ তা না হয় গেলাম, কিন্তু কারণটা কি? তোমরা সাদাত মির্জার নাম তো শুনেছো তাই না? হ্যাঁ, এটা তো সেই যে আমাদের পর সবচেয়ে পাওয়ারফুল মাফিয়া গ্যাং চালায়। হ্যাঁ তো কি হয়েছে আব্বু? ও কি কোনো সমস্যা করেছে? হ্যাঁ আসলে ও জানে যে কখনো আমাদের সাথে পারবে না, তাই ও 20টি দেশে আমাদের গ্রুপের মেম্বারদেরকে বিভিন্নভাবে হেনস্থা করে টেন্ডারগুলো নিয়ে নিচ্ছে। এখন স্টেপ না নিলে অন্যান্য মাফিয়ারা হাতের বাইরে চলে যাবে। তাই বাকি 117টি দেশের মাফিয়া কিছু করার আগে আমাদেরকে বোঝাতে হবে যে আমাদের পাওয়ার কমে যায় নাই। 137টি দেশে আমাদের পাওয়ার চলে, যদিও বাকিগুলো তেমন পাওয়ারফুল না, তাই ওগুলো আমরা আন্ডারে নেই না। ব্যাস এইটুকু? নো টেনশন ড্যাড, আমি আর আছি, ওকে দেখিয়ে দিব। না ভাইয়া, এবার তুমি না, আমি একা যাব ওখানে, আর ওই সাদাত মির্জাকে দেখাবো আমাদের সাথে খারাপ করলে এর পরিণতি কি হয়। না রায়হান, এটা ঠিক হবে না। হ্যাঁ সেটাই। নো টেনশন, আমি ফুল প্রোটেকশন নিয়ে যাব। আব্বু 2টা ফ্লাইট রেডি করো, আমার সাথে 50 জন যাবে, আর আজকেই। ঠিক আছে রায়হান। ওকে দেখে শুনে যাবি, আর প্রবলেম হলে আমাকে জানাবি। ঠিক আছে, আমি বাসায় গেলাম আজকে। চল নিচে দিয়ে আসি তোকে। তারপর ভাইয়া আমাকে সাথে নিয়ে আসলো। রায়হান তুই বাসায় যা, আমি একটু সিডনিতে যাব, একটা কেস সাইজ করতে বিকালে আসবো। ওকে, আমি যাই তোমার সাথে। না তুই এখন ওই শাহাদাত মির্জার ব্যাপারটা দেখ, বাকিটা আমি দেখে নিব। ঠিক আছে যাও, আমিও গেলাম। আমি গাড়িতে উঠলাম, আমার সামনে একটা আর পিছনে 2টা গাড়ি। গাড়িতে উঠে কল দিলাম আবিরকে। আবির হলো আমার রাইট হ্যান্ড। যদিও আমি বাবা ভাইয়া মাফিয়া জগতেই একই, তবে আমাদের লোকজন আলাদা থাকে যাতে তাদের ম্যানেজ করতে সুবিধা হয়। আবিরকে কল দিলে, হ্যাঁ বস বলেন, কোনো সমস্যা? না কোনো সমস্যা না, আসলে সাদাত মির্জা, এটুকু বলতেই, জি স্যার, আমাদের যে কোম্পানির টেন্ডারগুলো নিচ্ছে তাই তো আপনি ওর ব্যবস্থা করবেন তাই না? হ্যাঁ, জাস্ট 3 ঘন্টার মধ্যে ওর টপ টু বটম অল ডিটেলস চাই আমার। জি স্যার, ওর বেশিরভাগ ডিটেলস আমার কাছে আছে, আর সবগুলো মিলিয়ে আমি 1 ঘন্টার মধ্যে আপনাকে মেল করছি। আচ্ছা স্যার, আমি বলছিলাম কি আমরাই তো ওকে ফিনিশ করতে পারি, তাহলে আপনার আসার প্রয়োজন কি? ও জানে না মাফিয়া প্রিন্স রায়হান চৌধুরী কি, ওকে আমি নিজেই বোঝাবো। ওকে স্যার, আমি কি আপনার ফ্লাইট গার্ড রেডি করব? সমস্যা নেই, ফ্লাইট আব্বু রেডি করবে, আর আব্বুর 50 জন গার্ড যাবে। আরও গার্ড পাঠাবো স্যার? আমি তো একাই পারবো, বাট ফিল্মের নায়কের মতো একা যে মারার লোক আমি না। প্রতিপক্ষের যতটুকু আছে ততটুকু দিয়েই ফিনিশ করব ওকে। যাই হোক, তাহলে তুমি 4টা বা 5টা ফ্লাইট করে 100 জন পাঠাও। সাদাত মির্জা, আই অ্যাম কামিং। ওকে স্যার, বাই। কল কেটে দিলাম, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম বাড়িতে। আর অন্যদিকে মস্কো, রাশিয়াতে একটা বড় বাড়ি যার আশেপাশে অনেক গার্ড দাঁড়িয়ে আছে। সিকিউরিটি হিসেবে এই বাড়িটা আর কারো নয়, বরং এটাই সাদাত মির্জার বাড়ি। সাদাতের মোবাইলের কল এলো এক ব্যক্তির। সাদাত তাকে চিনে, কিন্তু আপনারা পরে জানতে পারবেন কে ওই ব্যক্তি। বস, আরমান চৌধুরী আর ওর বড় ছেলে আসবে না, আসবে তার ছোট ছেলে মাফিয়াদের প্রিন্স রায়হান চৌধুরী। ওই তাহলে ছোট ছেলেকে দিয়ে শুরু করি, তারপর বড় ছেলেকে, এবং শেষ আরমান চৌধুরীকে, আর ওর সব সম্পত্তি ও রাজত্ব সব নিয়ে নিব। হা হা হা। স্যার এত সহজ না, ওর সাথে 50 জন আসবে যারা ওর জন্য মরতেও পারে। হা হা হা, মাত্র 50 জন? এই রায়হান মাফিয়াদের প্রিন্স কিভাবে হলো রে? এই তো
পুরোই মেন্টাল। স্যার ও একাই আপনাকে শেষ করতে পারে, কিন্তু ওর নিয়ম হলো ও শত্রু যতটুকু শক্তি আছে ততটুকু দিয়ে মারবে। তার তো ভালো, ওর পাওয়ারে কিছুই নাই, মাত্র 50 জন গার্ড নিছে। ওই তোর সাহস কি করে হয় আমার সামনে ওর প্রশংসা করস? ফোন রাখ। এটা বলেই ফোন রেখে দিয়ে বলল, রায়হান চৌধুরী তুই আয় একবার, তোকে। রায়হান বাড়িতে গিয়ে ওর আম্মুর সাথে দেখা করে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসলো। ভাইয়া ভাইয়া তুই কি রেডি? তারপর, কিসের জন্য? আজ ঘুরতে যাবি না? না রে বোন, আজকে একটা কাজে যাব। কোথায়? রাশিয়াতে। এই ভাইয়া আমাকে নিয়ে যাবি? আমি রাশিয়াতে এখনো যাইনি, প্লিজ ভাইয়া প্লিজ। না এখন না হিয়া, পরে নিয়ে যাব। ওখানে গ্রুপের প্রবলেমে তোকে ওসবে নিয়ে যাব না। আরে আমি ওসবে যাব কেন? আর ওইসব মাফিয়া টাফিয়া আমাকে দেখে ভয় পাবে, কারণ আমি আরমান চৌধুরীর মেয়ে। জানো, ভার্সিটির কেউ আমাকে কিছু বলার সাহস পায় না। তা ঠিক। ভাইয়া কবে আসবে আর কখন যাবে? 1 সপ্তাহের ভিতরে চলে আসব, তারপরে লন্ডনে যাব, তখন তোকে ঘুরতে নিয়ে যাব, আর একটু পরে চলে যাব। ওহো। তারপর সানিয়া আপু আর আম্মুকে বলে লাঞ্চ করে বেরিয়ে আসলাম গার্ড আর গাড়ি নিয়ে। এয়ারপোর্টে এসে দেখি আমার 50 জন বডিগার্ড আর ফ্লাইট রেডি। আব্বু আর ভাইয়াকে বলে ফ্লাইটে উঠলাম। মোট 3টা প্লেনে আমি আর গার্ডরা আসতেছি। আর রাশিয়াতে আমাদের রাশিয়ার অফিসের ম্যানেজার 20 জন গার্ড নিয়ে দাঁড়িয়ে আছে আমার আসার অপেক্ষায়। তখনই রাশিয়াতে আমি যে এয়ারপোর্টে আসব সেখানে 5টা প্লেন ল্যান্ড করলো। 5টি প্লেন থেকে বেরিয়ে এলো 100-এর মতো কালো শার্ট প্যান্ট কোট পরা লোক। তারা একসাথে দাঁড়িয়ে রইল। তখন রাশিয়ার অফিসের ম্যানেজার, এরা তো মনে হয় কোনো গ্রুপের লোক। এরা তো আবার আসিফ স্যারের সাথে ঝামেলা করতে আসে নাই না? বিষয়টা স্যারকে জানানো দরকার। তারপর ম্যানেজার আরমান চৌধুরীকে কল দিল। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রায়হান কি পৌঁছে গেছে? না স্যার, ওনার ফ্লাইট লঞ্চ করতে এখনও 15 মিনিট বাকি। তাহলে কি হয়েছে? এনি প্রবলেম? হ্যাঁ স্যার। তাহলে তো দেখা দরকার। ওখানে 4টি বড় মাফিয়া গ্রুপ আছে যারা সবাই আমাদের আন্ডারে আছে, শুধু একটি মানে সাদাত মির্জার গ্রুপ ছাড়া। আচ্ছা, যারা এসেছে ওদের গ্রুপের নামটা কি দেখো তো। ওকে স্যার, জানতাছি। তারপর ম্যানেজার একটা গার্ডকে পাঠায় ওদের কাছে। ওই গার্ডের ফিরে আসার আগেই আমার ফ্লাইট ল্যান্ড করে যায়। আর ওই যে 5টা ফ্লাইটে করে আসা 100 জনের একজন আমার দিকে আসতে থাকে। আর এয়ারপোর্টটা আমি আসবো বলে কিছুটা ফাঁকা করা হয়েছিল। ওই গার্ডটা ছিল আবির, আর আমার দিকেই আসছিল। আমার সাথে ছিল ডেভিড আর জনি, আর পিছনে 50 জন গার্ড। আবির আমার সামনে এসে সালাম দিয়ে হাত মেলালো। আর এতে ম্যানেজার অনেকটাই স্বাভাবিক হলো যে ওরা ঝামেলা করতে আসেনি। আবির আমার সাথে হাত মেলানোর পর ডেভিড আর জনির সাথে দাঁড়ালো। ম্যানেজার এসে বলল, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি আর আপনার পরিবারের সবাই কেমন আছে? স্যার সবাই ভালো আছে। স্যার একটা প্রশ্ন করি? হ্যাঁ বলেন। স্যার এরা কারা? আপনার সাথে তো 50 জন আসার কথা, আর এরা আপনার আগে আসলো। আমি তো ভেবেছিলাম এরা ঝামেলা করতে আসছে, তাই স্যার কেউ কল দিয়েছিলাম। না সমস্যা নেই, ওরাও আমাদের লোক। আব্বুকে বলার পরে ভাবলাম আরও কয়েকজন নিয়ে নেই। ও তাই? স্যার চলেন, গাড়ি রেডি, পুরো হোটেল বুক করা আছে। না, আমরা আগে অফিসের গোডাউনে যাব। ওকে স্যার চলুন। তারপর আমি এয়ারপোর্ট থেকে বের হচ্ছি। মোটামুটি 180 থেকে 200 জন গার্ড আমার সাথে। ইতিমধ্যে আশেপাশের মানুষজন তাকিয়ে দেখছে আর ভাবছে কে এসেছে যে এত আয়োজন। আমি বাইরে আসার সাথে সাথেই কয়েকটা গাড়ি এলো, BMW, মার্সিডিজ, টয়োটা, এরকম নামি দামি ব্র্যান্ডের। আমি গাড়িতে উঠে বসলাম। আমার সামনে পিছনে আসছে প্রায় 50টির মতো গাড়ি। আধা ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম অফিসের মেইন গোডাউনে। এখানেও সিকিউরিটির জন্য অনেক গার্ড। ভিতরে ঢুকলাম আমি, আর আমার সাথে ঢুকলো 20 জন গার্ড। আমি ম্যানেজার আর আবিরের সাথে কিছু বললাম। তারপর ডাকলাম মার্ককে, বললাম, আবির একটা চেয়ার আন। হ্যাঁ বস। তো মার্ক বসো চেয়ারে। No sir, I will sit in the chair. I am fine, thanks sir. আরে বস। Okay boss. মার্ক, ডু ইউ নো দেয়ার ইজ এ প্রুফ দ্যাট গ্রেট লিডস টু সাইন অ্যান্ড সাইন টু ডেথ? Yes sir. তো এটা কি জানো আমি কেন বললাম? Sir, what you are saying, don't underestimate. আরে এত নাটক করা কিছু হয় নাই মার্ক। আমি জানি
তুই বাংলা জানিস, নইলে সাদাতকে বাংলাতে মেসেজ দিলি কেমনে যে আমি 50 জন বডিগার্ড নিয়ে আসবো? স্যার, হোয়াট আর ইউ সাইন উইথ? আই উইল মেসেজ সেট দ্যাট ইউ। স্টপ, জাস্ট স্টপ, আই হেট লাইং। ওই যে লোভ, তুই লোভে পড়ে সাদাদের সাথে হাত মিলিয়ে আমার খবর ওকে দিলি, তাতে তুই যে ভুল করেছিস তার শাস্তি হলো মৃত্যু। কেন রে, তোর টাকার সমস্যা ছিল? মাসে আমার কাছ থেকে 15 লাখ টাকা নিস, আর বোনাস তো আছেই, তাহলে কেন বল? স্যার, ভুল হয়ে গেছে, মাফ করে দেন স্যার। মাপ? হ্যাঁ, মাপ। আমার ডিকশনারিতে মাপ শব্দ নাই। এমন না, মাপ আছে, তবে তোদের জন্য নাই, যারা বিশ্বাসঘাতকতা করে। আর তোকে একটা গুড নিউজ দেই, তোর ফ্যামিলির চিন্তা করিস না, ওদের দায়িত্ব আমার। তোর ভুলের শাস্তি ওদের দেব না। থ্যাংক ইউ স্যার, আর একটা বার সুযোগ দেন প্লিজ। সরি রে, খারাপ কাজে ওয়ার্নিং দিলেও বিশ্বাসঘাতকতার ওয়ার্নিং নেই, ডিরেক্ট রেজাল্ট। মার্ক কিছু বলবে তার আগেই আমি একটা রিভলভার বের করে 2 পায়ে 2টা গুলি করে দিলাম, আর বসা থেকে গিয়ে মার্কের বসে থাকা চেয়ারের উপরে একটা পা উঠিয়ে বললাম, মার্ক, জানিস আমি এত গার্ড নিয়ে এলাম কেন? আরে আমি 50 জন বডিগার্ড নিয়ে আসতাম, কিন্তু তুই যখন সাদাতকে বললি আর সাদাত বলল ও আমার পাওয়ার দেখবে, তাই ওকে আমার পাওয়ারের একটা নমুনা দেখাবো মাত্র। রাগে আমার চোখ দুটো একদম লাল হয়ে গেছে। আর তোকে তো অস্ট্রেলিয়াতেই শাস্তি দিতাম, কিন্তু এত দূর নিয়ে আসলাম সাদাত যাতে তোর মাধ্যমে আমার এই রায়হান চৌধুরী সম্পর্কে কিছু ধারণা পায়। এরপর মার্কের পেটে একটা ছুরি ঢুকিয়ে দিয়ে বুকে একটানা কয়েকটা গুলি করে দিলাম। তারপর আমি আমার জায়গায় যেয়ে বসলাম, চুপচাপ বসে আছি। এমন সময়, স্যার, ক্যান আই আস্ক এ কোয়েশ্চেন? আমি ডেভিডের দিকে রাগি চোখে তাকালাম, তাতে ও অনেকটা ভয় পায় আর বলে, নো স্যার, অ্যাকচুয়ালি সরি স্যার। আমি বললাম, সে হোয়াট ইউ ওয়ান্ট টু নো? নো স্যার, আই ডোন্ট ওয়ান্ট টু নাও, সরি। ডেভিড, উইল ইউ সে or I will do anything else? No sir, actually my question is that how did you know that Mark is theater? হো, এই প্রশ্ন। ডেভিড, তুমি কি জানো আমাদের বডিগার্ডরা আমাদের দেওয়া মোবাইল ফোনগুলো ব্যবহার করে? তো ওই ফোনগুলোতে সিস্টেম সেট করা থাকে যে বডিগার্ডরা কোন লোকেশনে এবং কোন নাম্বারে কথা বলে। তো যখন মার্ক সাদাতের সাথে কথা বলে, আমাদের মোবাইল অপারেটর কোম্পানির লোকেরা বিষয়টা লক্ষ্য করে আমাকে জানায়। তারপর আমি সাদাত আর মার্কের কল রেকর্ডটা শুনি। তো ডেভিড আর আমার প্রিয় বডিগার্ডরা, ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তবে চিন্তা করো না, তোমাদের ব্যক্তিগত নম্বরের কল রেকর্ড সেভ করা হয় না, যেমন তোমাদের পরিবারের সাথে বলা কথাগুলো। স্যার, আপনি কিন্তু অনেক চালাক। সেটা না হলে এমন জায়গায় টিকে থাকা অসম্ভব। আবির, ডেভিড, গাড়ি রেডি কর, হোটেলে চলো। ও আর একটা কথা, কোনো গার্ড আমার সাথে কখনো বিশ্বাসঘাতকতার চেষ্টাও করবে না, তাহলে এর পরিণাম একদম ভালো হবে না। ইয়েস স্যার। রিমেম্বার দিস ডে। এরপর আমি হোটেলে চলে আসলাম। পুরো হোটেলে গার্ড রয়েছে সিকিউরিটির জন্য। হোটেলে এসে ফ্রেশ হয়ে আব্বুকে কল দিলাম। হ্যাঁ রায়হান, কি খবর ওখানকার? হ্যাঁ, খোঁজ খবর নিলাম। কাল থেকে সাদাত মির্জায়ের ব্যবসা আর ওর পতন শুরু হবে। আর হ্যাঁ, ওই যে ম্যানেজার বললো তুমি নাকি 100 জন বডিগার্ড নিছো, ওরা কারা? আব্বু, ওরা আমার মানে 3rd গ্রুপের মেম্বার। তাহলে আমাকে বলতে, আমি দিতাম। ওখান থেকে নেওয়ার কি দরকার ছিল? আচ্ছা বাদ দাও, কি করো এখন? এরপর আব্বু, হাসান ভাইয়া, আম্মু, হিয়া, সানিয়া আপুর সাথে কথা বললাম। এরপর একটু ঘুম আসলাম। ঘুম থেকে উঠে দেখি বিকাল হয়ে গেছে। তারপর ফ্রেশ হয়ে 1 কাপ কফি নিয়ে হোটেলের ছাদে আসলাম। দেখলাম ছাদে অনেক বডিগার্ড। আমি আসার পর ওরা ওদের জায়গায় চলে যায়। ছাদে এসে দেখলাম আবহাওয়াটা অনেক ভালো, তাই ভাবলাম বাইরে দিয়ে ঘুরে আসব। তারপর রুমে এসে রেডি হয়ে বাইরে বের হব, এমন সময় আবির এসে বলল, স্যার কোথাও বের হবেন? বাইরে দিয়ে একটু ঘুরে আসি। স্যার গার্ড নিয়ে যান। না, তার প্রয়োজন হবে না। না স্যার, রিস্ক নেওয়াটা উচিত না। ওকে, তুমি আর ডেভিড আসো, তবে আমার থেকে একটু দূরেই থাকবে, আমি একটু একা ঘুরতে চাই। ওকে স্যার। এরপর ডেভিড আসলো আর আমি একটা মার্সিডিজ নিয়ে বেরিয়ে গেলাম। আমার একটু পিছনে একটা ব্ল্যাক কালারের গাড়িতে ডেভিড আর আবির আছে। এরপর আমি একটা পার্কে চলে আসলাম। পার্কটা অনেক বড়, তাই মানুষ বেশি থাকলেও বোঝা যায় না। আমি একটু পার্কে ঘুরলাম, তারপর গাড়ি নিয়ে বের হলাম হোটেলে ফিরবো বলে। কিন্তু গাড়ি নিয়ে একটা নির্জন রাস্তা দিয়ে আসতেছি, তখন একটা ছেলের চিৎকার করার শব্দ পেলাম। আমি গাড়ি থেকে নেমে গেলাম। তারপর আওয়াজটাকে অনুসরণ করে ওই জায়গাটার দিকে পৌঁছানোর জন্য চেষ্টা করি এবং ওই জায়গায় পৌঁছে যাই।
এরপর দেখি 6-7 জন লোক একটা 11-12 বছরের বাচ্চাকে ধরার চেষ্টা করছে। আমি গিয়ে বাচ্চাটাকে ধরলাম। তাতে বাচ্চাটা আরও ভয় পেয়ে যায় আর বলে, ছেড়ে দাও আমাকে, প্লিজ ছেড়ে দাও। চিন্তা করো না, আমি তোমার সাথে খারাপ কিছু করব না, মারবো না, তাই ভয় পেও না। সত্যি? বাচ্চাটাকে কোলে উঠিয়ে, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। এরপর ওই লোকগুলোর মধ্যে একজন বলল, ওই তুই এখান থেকে যা, আর আমাদের কাজের মধ্যে আসবে না। ও তাই, ঠিক আছে। আমি যদি এই বাচ্চাকে নিয়ে যাই তাহলে এখন কেমন হয়? ওই তুই কি কানে শুনোস না? আমরা তোকে যেতে বলছি না? আমি এই বাচ্চাকে ছাড়া এই জায়গায় থেকে যাব না। তো তুই শুনবি না? ওই তোরা এই পাগলটাকে মার, এটা জানে না আমরা কে। হায় আল্লাহ, আমি তো জানি না যে তোরা কারা, কিন্তু দুঃখ এটা যে তোরা আমাকে চিনিস না। আমরা জানতেও চাই না তুই কে। এই বলেই একটা ছেলে বাংলা সিনেমার মতো আমাকে মারতে আসলো, আর একটা শব্দ হলো আর মাটিতে পড়ে গেল। আসলে আমি কিছু করি নাই। যখন ও মারতে আসলো, আমি আমার রিভলভার বের করতে যাব, কারণ বাচ্চাটা আমার কোলে মারামারি করতে পারবো না। তখন ওই লোকটা মাটিতে পড়ে গেল। আমি ডান হাতের দিকে তাকিয়ে দেখি আবির আর ডেভিড আর সাথে 5 জন বডিগার্ড ছুটে আসছে। তখন বুঝতে বাকি রইল না যে গুলিটা ওরা করেছে। আমার কাছে ওরা এসে, স্যার আপনি ঠিক আছেন? ডেভিড, বাচ্চাটাকে রাখো আর গাড়িতে যাও। ডেভিড তারপর বাচ্চাটাকে নিয়ে চলে গেল। অন্যদিকে লোকগুলো তো শকড এটা দেখে, আর এর থেকেও বেশি শকড যখন দেখলো আবিরকে। একটা লোক আবিরকে বলল, স্যার আপনি ওকে বাঁচালেন কেন? ও আমাদের কাজে বাধা দিচ্ছে, আমরা ওকে শেষ করে ফেলব। ওই তোরা জানো উনিকে? বাঁচতে চাস তো আর একটাও কথা বলবি না। ঠিক আছে বস, আর উনি কে? হি ইজ আবির, আমিই বলি ওদের। তো আমি হলাম দি ওয়ার্ল্ড রয়্যাল গ্রুপ 3rd-এর লিডার আর দি ওয়ার্ল্ড রয়্যাল গ্রুপের ফিউচার লিডার। লোকগুলো এ কথা শোনার পর হাত থেকে অস্ত্র ফেলে মাটিতে বসে যায় আর জানে যে আজ ওরা শেষ। আর আবির মুচকি হাসলো। লোকগুলোর এমন ভয় পাওয়ার কারণটা আপনারা জানেন। আরও বলি, রায়হানের আব্বু মানে আরমান চৌধুরী মাফিয়া বসের গ্রুপ হলো দি ওয়ার্ল্ড রয়্যাল গ্রুপ, যার নামে মাফিয়ারা ভয় পায়। আর এই নামে আরও 2টা গ্রুপ আছে, যথা দি ওয়ার্ল্ড রয়্যাল গ্রুপ 2nd, যার বস হলো হাসান চৌধুরী, আর দি ওয়ার্ল্ড রয়্যাল গ্রুপ 3rd-এর বস হলো রায়হান। আর ওই লোকগুলো ছিল রাশিয়ার টপ 3rd মাফিয়া গ্রুপের লোক। আর রায়হানদের গ্রুপ হলো টপ গ্রুপ। আর আবির ডেভিড প্রায় সময় ওদের সাথেই ছিল। তো তোরা বল, ওই বাচ্চাটাকে কেন কিডন্যাপ করতে চেয়েছিলি? আসলে আমাদেরকে কিডন্যাপ করতে বলেছিল সাদাব খান। ওরা হলো রাশিয়ান 2nd টপ গ্রুপ, আর তাই আমরা না করতে পারি নাই। আমাদের ক্ষমা করে দিন স্যার। ওকে যা। এরপর ওরা দৌড়ে চলে গেল আর আমি গেলাম গাড়ির কাছে। দেখি বাচ্চাটি গাড়ির উপরে বসে আছে আর আইসক্রিম খাচ্ছে। আমি বাচ্চাটার কাছে গিয়ে বললাম, সো কোয়াইট চিল্ড, হোয়ার ইজ ইয়োর হোম? আমার, ও মাই হ্যাম, ইজ ইট বিডস দ্য পিক? এই তুমি বাংলা পারো? আমি বাংলাদেশি। হো, চলো তোমাকে বাসায় দিয়ে আসি। আমি জাহান, তুমি কে? আর থ্যাঙ্কস আমাকে বাঁচানোর জন্য। আমি রায়হান, আর চলো তোমায় বাসায় দিয়ে আসি। আমি বাচ্চাটাকে, জিসানকে নিয়ে ওর বাসায় গেলাম। আর জিসান অনেক মিশুক, অনেক ভালো কথা বলতে পারে। আমি ওর বাসায় নিয়ে গেলাম। দেখি যে আমাদের ম্যানেজারই জিসানের বাবা। তখন আমি ম্যানেজারকে কথা বললাম। তারপর উনি আমাকে ধন্যবাদ দিল আর আমাকে বাসায় যাওয়ার জন্য বলল। আমি বললাম, এখন না, অন্য সময় যাব। এরপর আমি হোটেলে চলে আসলাম। রাতে আব্বু আম্মুর সাথে কথা বললাম। তারপর ডেভিড, জনি, আবিরের সাথে সাদাতের ব্যাপারে কিছু বললাম। আর তাতে মনে হলো কাল সকালই কাজটা হয়ে যাবে। তারপর ঘুমিয়ে গেলাম। সকালবেলা সাদাত মির্জার ম্যানেজার গেল সাদাতের বাসায়। আরে তুই এখন এখানে? স্যার আপনি কি কিছু জানেন না? কেন, কি জানবো? স্যার আপনার আন্ডারওয়ার্ল্ডের সব ডিল ক্যান্সেল হয়ে গেছে, আর আপনার কোম্পানির কেনা শেয়ারগুলোর জলের দামে বিক্রি হয়ে গেছে। আর আপনার যে বিভিন্ন কারখানা আছে ওইগুলা সব শেষ করে দিছে। আর এর ক্ষতিপূরণ দিতে গিয়ে আপনার কোম্পানি নিলামে উঠে গেছে। কে করছে এইগুলা? স্যার রায়হান চৌধুরী। ওকে, যতটা ভাবছিলাম ততটা না। ও এক রাতে আমার সব কিছু শেষ করে দিল। ওই কে আসত? চল রায়হান রে, আজ শেষ হবি তুই। এরপর সাদাত চলে গেল ওর রাশিয়ার অফিস। তবে যে তেমন লাভ হলো না, কারণ এই অফিসটা ওর এইসব শেয়ার কিনে নিয়েছে A&A গ্লোবাল গ্রুপ, যার মালিকানা হলো দ্য ওয়ার্ল্ড রয়্যাল গ্রুপ 3rd
মানে রায়হান। এখান থেকে সাদাত চলে গেল তার রাশিয়াতে থাকা আন্ডারওয়ার্ল্ডের অফিসে। তারপর একে একে সব মাফিয়াদের সাথে কথা বললাম, তবে সবার এক কথা যে তারা জানতো না যে সাদাত রায়হানদের সাথে শত্রুতা করছে, তাহলে আগে আর কোনো দিন বিল করতো না। আর এখন ওরা সাদাতের সাথে কাজ করে নিজেদের প্রাণ বিলিয়ে দিতে পারবে না। এখন সাদাত যেন একেবারে দিশেহারা হয়ে গেল। সকালবেলা ফোনের আওয়াজে ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠে ফোন হাতে নিয়ে দেখি আমার ছোট বোন হিয়া ফোন করেছে। কল রিসিভ করার পর হ্যালো, হুম কি ঘুম থেকে উঠেছো নাকি? হাসান ভাইয়া বললো তোকে নাকি ঘুম থেকে উঠছিস, আর আমি বলেছি উঠিস নাই, তাই কার কথা ঠিক তার জন্য কল দিচ্ছি। তুই কেবল ঘুম থেকে উঠছিস তাই না? কে বলেছে তোরে? আমি তো কোন সময় ঘুম থেকে উঠেছি? মিথ্যা বললাম, না হলে যে কি করে ঠিক নাই। এই মিথ্যে কথা বলস কেন? আমি ডেভিডকে কল করে আগেই জেনেছি। আচ্ছা হয়েছে, এখন রাখ, আমার কাজ আছে। হ্যাঁ, এমন করে যেন ওর কত কাজ। ঠিক আছে, রাখি, ভালো থাকিস। এরপর কল রেখে আমি ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে ডেভিড, জনি আর আবিরকে আমার রুমে ডাকলাম। কিছুক্ষণের মধ্যেই ওরা চলে গেল। আমি সোফায় বসে আছি আর ওদের বললাম, কাজ কি হয়েছে? জি স্যার, অল ডান। আর সাদাত এখন ওর গোডাউনে আছে, আপনি বললে এখন আপনার যাওয়ার ব্যবস্থা করি। না, এখন না, তোমরা যাও, আমি আসছি। এরপর ওরা চলে গেল। এখন আপনাদের বলি কি হয়েছিল। আমি গতকাল রাতেই সব প্ল্যান করেছি, তবে ওদের কিছু বলি নাই। শুধু বলেছি যে সাদাতের সব শেয়ারগুলো যেভাবে হয় সেভাবে কিনে নিতে। আর আমাদের পাওয়ারের কারণে সাদাতের সব শেয়ার কিনতে বেশি কষ্ট হয়নি। এরপর সাদাতের যে সকল খারাপ গোডাউন আছে ওইগুলো সব রাতারাতি শেষ করে দিতে বলেছিলাম। আর এসবের কারণে ওর যে ক্ষতি হয়েছে তাতে ওর কোম্পানি আর সব ডিল ক্যান্সেল হওয়ার কারণে ওর কোম্পানি বিক্রি হয়ে যায়, আর তা আমি খুব স্বল্প দামেই কিনে নেই। সাদাত গোডাউনে বসে আছে আর ওর গোডাউনের সামনে থামলো মার্সিডিজ ব্যান্ড AMG 63S। গাড়ির সামনে পিছনে আর গাড়ি নেই। গাড়ি থেকে নেমে এলো এক ব্ল্যাক কালারের শার্ট প্যান্ট পরা, গায়ে ব্লেজার আর ব্ল্যাক স্পোর্টসের শু পরা, প্রায় 6 ফুট লম্বা এক হ্যান্ডসাম ছেলে। লোকটা বেরিয়ে আসার পর তো গোডাউনের সামনে থাকা গার্ডদের কলিজার পানি যেন শুকিয়ে গেছে। লোকটা বের হয়ে সানগ্লাসটা পরে নিল আর গোডাউনের ভিতরের দিকে যেতে লাগলো। সামনে থাকা গার্ডরা কিছু বলবে এমন সময় লোকটা ইশারায় বুঝিয়ে দিল যে একদম চুপ, একটা কথা বললে প্রাণটা হারানোর ঝুঁকি আছে। এরপর আর সাদাতের লোকেরা কিছু বলার সাহস পেল না, কারণ রায়হান সম্পর্কে তাদের কম বেশি ধারণা আছে। আর সাদাতের এক লোক গিয়ে সাদাতকে বলে উঠল, রায়হান আসছে? ওর সাথে কজন আছে? স্যার, ও একাই। ওই তোরা রেডি থাক। রায়হান গোডাউনের ভিতরে আসলো। সাদাতের লোক এতে কিছু বলে নাই। রায়হান ভিতরে আসলে সানগ্লাসটা খুলে সাদাতের দিকে তাকালো আর একটা স্মাইল দিল। তখন সাদাত, আরে রায়হান, কি মরার এত তারা কিসের? একাই চলে আসলে যে? রায়হান একটা হাসি দিয়ে একটা চেয়ারে টেনে তাতে বসে পায়ের উপরে পা তুলে বলল, তো তোমার কি মনে হয় সাদাত, আমি একা এসেছি? আরে আমি কি সিনেমার হিরোর মতো একা আসবো? ভিলেনকে মারবো, চলে যাব? তার ছেলের হাসি দিয়ে। আর এতেই সাদাত কিছুটা চিন্তিত, কারণ সে কিছুটা হলেও রায়হানকে চিনেছে। আর হ্যাঁ সাদাত, তুমি বললে না যে আমার মরার এত তাড়া কিসের? হ্যাঁ, তো আমি বলি, আল্লাহ আমার মৃত্যু যেদিন লিখে রেখেছে সেদিনই হবে, তুমি মারার কেউ না। আর হ্যাঁ, তুমি জানো না কি জানো না, রায়হান চৌধুরী এর রুলস হলো তুমি যদি টিম নিয়ে আসো, এই রায়হান চৌধুরী তোমার সমান পাওয়ার দিয়ে মারবে, একা না, ওকে? সো আমি মারামারি করতে আসি নাই, তোমার সাথে দেখা করতে আসছিলাম। দেখা করলাম, বাই, সাবধানে থেকো। ওকে, আর থাক, বলা লাগবে না। কি ভাবছ? তুই আসবি আর যেতে পারবি? ওই মার ওকে। আরে এইসব অনেক পুরনো কাহিনী সাদাত, নতুন কিছু আনো, বুঝতে পেরেছ? এই বলে আমি চলে আসতেছিলাম, তখনই পিছন থেকে একটা ছেলে গুলি করতে যাবে। তখন আমি আমার রিভলভারটা বের করে শ্যুট করে দিলাম, জানতাম এমন হবে। এরপরে পিছনে ঘুরলাম। সাদাত তো অবাক। আমি পিছনে ঘুরলাম, দেখলাম একটা ছেলে রড নিয়ে মারতে আসছে। ওর বুকের মাঝে একটা লাথি মারলাম, এতে রডটা হাত থেকে পড়ে যায়। ছেলেটা পড়ে যাবে এমন সময় কলারটা চেপে ধরে রাখলাম, এখন ছেড়ে দিলেই পড়ে যাবে। আমি ওর কলার ধরে টেনে নিয়ে গেলাম, হাতে একটা রড নিয়ে দাঁড়ালাম।
এরপর ছেলেটার দিকে তাকিয়ে ওকে একটা বাড়ি দিয়ে নিচে শুইয়ে দিলাম। সাদাত, আজ মারামারি করার জন্য আসছিলাম না, কিন্তু কি করব বল, তুই শুরু করলি। অন্যদিকে হোটেলে। এই তুমি কি রায়হান স্যারকে পেয়েছো? না, আমি সব রুম চেক করছি, তাও পাইনি। আমরা সব জায়গায় খুঁজেছি। আমার মনে হয় হাসান স্যারকে জানানো দরকার। আমার মনে হয় আমি জানি স্যার কোথায় আছে। আমি জানি। কোথায়? ডেভিড, তুমি তো দেখলেই যে স্যার সাদাতের ব্যবসার সম্পূর্ণভাবে শেষ করে দিয়েছে। তো আমার মনে হয় স্যার কোনো প্ল্যান করছে, এবং স্যারকে যতদূর জানি স্যার এখন সাদাতের কাছেই গেছে, ওর গোডাউনে। কি? আমার মনে হয় আপনাদের ওখানে যাওয়া উচিত। তাহলে চলো যাই, কিন্তু আমার মনে হয় না আমরা ওখানে যেয়ে কিছু পাবো, কারণ যা দেখার তা শেষ হয়ে গেছে। মানে কি বলতে চাচ্ছ তুমি? মানে এটাই যে স্যার আধা ঘন্টার বেশি সময় ধরে মিসিং, আর সাদাতকে শেষ করার জন্য স্যারের জন্য পর্যাপ্ত। ঠিক আছে, তবে আমাদের যেতে হবে, কারণ স্যার এর বিপদ হতে পারে। আসলে হয়েছে কি, রায়হান কাউকে না বলে গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, তাই সবাই ওকেই খুঁজতেছে। আর এতক্ষণ তো শুনলেনি, তো ওরা সবাই আরও কিছু গাড়ি নিয়ে সাদাতের গোডাউনের দিকে যেতে লাগলো। আর অন্যদিকে রায়হান সাদাতের লোকগুলোকে রড দিয়ে মারা শুরু করলো। অন্যদিকে সাদাতের লোকেরা রায়হানকে শ্যুট করার চেষ্টা করছে, তবে কোনোভাবেই সফল হচ্ছে না। একসময় রায়হান রড দিয়ে মেরে শেষ করতে না পেরে রিভলভারটা নিল আর গুলি লোড করে শ্যুট করা শুরু করলো। এমন সময় একসাথে 5টা গাড়ি ঢুকলো সাদাতের গোডাউনের ভিতর, আর গাড়ি থেকে বেরিয়ে এলো ব্ল্যাক কালারের ড্রেস পরা প্রায় 20 জন বডিগার্ড। তবে ততক্ষণে দেরি হয়ে গেছে, কারণ সাদাতের অর্ধেক লোক আহত হয়ে গেছে আর বেশিরভাগ মারা গেছে। সাদাত তো এটা দেখে অবাক, একজন মানুষ কি করে এত ফাস্টলি কাজ করতে পারে। সাদাত ওখান থেকে পালানোর চেষ্টা করছে, তবে রায়হান পালাতে দেয়নি। এখন রায়হান যেয়ে সাদাতকে ধরলো, সাদাতের কলার ধরে টেনে নিয়ে গেল একটা চেয়ারের কাছে। তখনই ওই যে 20 জন বডিগার্ডের একজন বলল, স্যার আপনি বসেন, আমরা দেখছি। এরপর রায়হান ওই বডিগার্ডের দিকে তাকালো। বডিগার্ড যা দেখলো তাতে অনেকটা ভয় পেয়ে যায়, কারণ রায়হানের চোখ দুটো রক্তের ন্যায় লাল হয়ে গেছে আর এমন লুকে তাকিয়েছে যে তাকে এক নিমিষে শেষ করে দিবে। তখন ওই বডিগার্ড মাথা নিচু করে ফেলল, আর সাদাত বলল, প্লিজ রায়হান, আমাকে মাফ করে দেও, আর কোনো দিন আসবো না। জাস্ট শ্যাট আপ। ওই কি ভাবছস? তখন বলেছিলাম কথা কানে ঢোকে নাই, তো এখন মাপ চাচ্ছিস কেন? তোরে মারার কোনো ইচ্ছা ছিল না। তুই আমাদের কোম্পানির টেন্ডার নিয়েছিস আমাদের মানুষগুলোকে ভয় দেখিয়ে। কেন রে? নিজের যোগ্যতায় নে। নিজ যোগ্যতায় নিলে আমি তোর সামনে যাওয়ার জন্য পথ ছেড়ে দিব। তোর সকল অন্যায়ভাবে নেওয়া অর্থ শেষ করে দিয়েছি। ভাবছি ভালো হবি, তা না। আজকে এসেছিলাম মারতে না, তাও তুই আমাকে মারার জন্য ট্রাই করেছিস। ধ্যাত, তুই শোধরানোর না। টাইম আপ মিস্টার সাদাত, বাই। এখন রায়হান বসে আছে চুপচাপ, আর ওই 20 জন বডিগার্ড দাঁড়িয়ে আছে। তাদের কিছু বলার সাহস নেই, কারণ রায়হান এখন চরম মাত্রায় রাগান্বিত। অন্যদিকে জনি, ডেভিড, আবির আর গার্ড এখনও পৌঁছাতে পারে নাই। এখন বলি, তাহলে এই 20 জন কারা? এদের একজন হলো মেহেদি, যে একটু আগেই রায়হানকে বলল। মেহেদি হলো রায়হানের 2 রাইট হ্যান্ডের একজন, আরেকজনকে তো চিনেনি, আবির। তো বলি, মেহেদি কি করে আসলো? কিছু কাগজপত্রে রায়হানের সাইন লাগতো, তাই রায়হানকে গতকাল রাতে বলেছিল। আর মেহেদি কিছু লোক নিয়ে রাশিয়া আসে। কিছুক্ষণ পরেই জনি, ডেভিড আর আবির আরও অনেক বডিগার্ড এসে পড়ে আর দেখে সবাই দাঁড়িয়ে আছে আর রায়হান বসে আছে। আর আবির তো মেহেদিকে দেখে অবাক। তারপর মেহেদি সবাইকে সব কিছু বুঝিয়ে বলে, আর সবাই তো রায়হানের দিকে তাকিয়ে বেশি অবাক হয় নাই, কারণ রায়হান যেরকম ভদ্র তেমনই ডেঞ্জারাস। এরপর রায়হান বলে, মেহেদি, আবির, গাড়ি রেডি করো, হোটেলে ফিরব। এরপরই সবাই গাড়িতে উঠে যায়, আর রায়হানের শরীরে শার্টে প্যান্টে রক্ত লেগে আছে, তবে সব কিছুর রং কালো হওয়ার কারণে তেমন বোঝা যাচ্ছে না। এরপর রায়হান হোটেলে যেয়ে ফ্রেশ হয়ে নেয়। আবির আর ডেভিড, হাসান আর আরমান চৌধুরীকে এসব খুলে বলে। রায়হান ফ্রেশ হয়ে এলে আরমান চৌধুরী কল দেয়। হ্যাঁ রায়হান, তুমি ঠিক আছো তো? হ্যাঁ আব্বু, আমি ঠিক আছি। আর তোমরা সবাই কেমন আছো? আমরা ভালো। তবে তুমি এত বড় রিস্ক নিছো কেন? গার্ড নিয়ে গেলে কি হতো? আব্বু, তুমি টেনশন করো না। আর আমি তো সাদাত মির্জাকে মারতে যাইনি, তাই গার্ড নেই নাই। আমি গিয়েছিলাম ওকে ভালো করে বোঝাতে, কিন্তু ও কিছুই শুনলো না, উল্টো আমাকে মারতে আসে। তাই তো। আচ্ছা বাদ দাও, তুমি কি আজ ফিরবে? না আব্বু, আজ ফিরবো না। আমি একটু রাশিয়াতে ঘুরবো। আর হ্যাঁ, তুমি সানিয়া আপু,
হিয়া আর হাসান ভাইয়াকে পাঠিয়ে দাও রাশিয়াতে। হিয়া রাশিয়াতে আসতে চেয়েছিল। ওকে, আমি ওদের আজ বিকেলে পাঠিয়ে দিচ্ছি। তারপর আমি কল কেটে দিয়ে আম্মু আর হাসান ভাইয়ের সাথে কথা বললাম। এরপর খাওয়া দাওয়া করে গার্ডদের নিয়ে অফিসে যেয়ে কিছু কাজ করলাম। বিকেলে ফ্রেশ হয়ে একটা পার্কে ঘুরলাম। তারপর এয়ারপোর্টে আসলাম বডিগার্ড নিয়ে, আর এয়ারপোর্টটা অনেক ফাঁকা করিয়েছি। এরপর আমাদের নিজস্ব ফ্লাইটে করে চলে এলো আমার বড় বোন সানি আপু, হাসান ভাইয়া আর হিয়া। তারপর সবাই মিলে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে ডিনার করে কিছুক্ষণ গল্প করে ঘুমাতে গেলাম। সকালবেলা সবাই উঠে গেছে, কিন্তু আমি উঠি নাই। সানি আপু আমাকে উঠিয়ে দিল। তারপর ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম ঘোরার জন্য। আজকে যদিও গার্ড নেইনি, আমরা 4 জন আজ পুরো দিন ঘুরে রাতে হোটেলে এসে ফ্রেশ হয়ে ডিনার করে কিছুক্ষণ কথা বলে ঘুমাতে গেলাম। আর কালকে সকালে অস্ট্রেলিয়াতে চলে যাব। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে 9টার দিকে ফ্লাইটে উঠে গেলাম। যদিও মোট 9টা প্লেনের দরকার হয়েছে, কারণ সকল বডিগার্ডকে নিজ নিজ জায়গায় পাঠাতে হবে। রওনা হলাম অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে। আর অন্যদিকে 12টা 47 লন্ডন ব্রিজের উপর দিয়ে খুব দ্রুত বেগে চলে গেল একটা গাড়ি। গাড়ির পিছনে আসছে 5টা গাড়ি। লন্ডন ব্রিজ পার হতেই প্রথম গাড়িটাকে একটা ট্রাক এসে ধাক্কা দিল, আর বাকি পিছনে থাকা 5টা গাড়ির যাওয়ার পথ আটকে দিল। এতে করে সব গাড়ি থেকে বেরিয়ে এলো 20-25 জন লোক। আর মাঝখানের একটা গাড়ি থেকে নেমে এলো একটা ছেলে। দেখে মনে হলো এই সবার লিডার। একটা লোক গিয়ে বলল ট্রাক ড্রাইভারকে, এই পাগল লোক, তুই কি জানিস তুই কি করছস? তুই জানোস কি আমরা? এই তোমরা কি নিজেদের খুব চালাক মনে করো? এই কি সব ফালতু কথা বলছিস? এখান থেকে যা, নালে তোকে মারতে আমরা একবারও ভাববো না। এমন সময় ট্রাকের পিছনে থেকে কয়েকজন বেরিয়ে এলো, আর তারা গুলি শুরু করলো। আর ওই এখানকার সবাইও পাল্টা গুলি শুরু করলো। একসময় সবাই আহত হয়ে যায় আর মাটিতে পড়ে যায়। তখন ট্রাকটি সরিয়ে দেওয়া হলো, আর 3টা গাড়ি আসলো। প্রথম ও শেষ গাড়ি থেকে সবাই বেরিয়ে মাঝখানের গাড়ির দরজা খুলে দেয়, আর বেরিয়ে আসে একটা মেয়ে। মেয়েটা একটা সাদা শার্ট, কালো প্যান্ট, স্পট শো পরা, ফর্সা ত্বক, মুখে রাগী ভাব। মেয়েটা বেরিয়ে আসলে এক মহিলা গার্ড ওকে একটা রিভলভার দেয়। মেয়েটা রিভলভার হাতে নিয়ে শার্টের হাতা ফোল্ড করতে করতে এগিয়ে যায় ওই লোকটার লিডারের দিকে। ওই লোকগুলোর লিডার মাটিতে পড়ে আছে। মেয়েটা গিয়ে সামনে থাকা গাড়ির সাথে হেলান দিয়ে ওই লিডারকে বলল, দয়া করে ছেড়ে দিন ম্যাম, আর কোনো দিন আপনার সামনে আসবো না। হাই আল্লাহ, জনাব পিটার জনসন, জার্মানির মাফিয়া গ্রুপগুলো অন্যতম একটি সেরা গ্রুপের লিডার আর বিখ্যাত গ্যাংস্টার। আপনার কি মনে হয় আপনি জীবিত থাকবেন আমি এটা জানার পরও যে আপনি আমাকে মারতে চেয়েছিলেন আর গর্ব করতে চেয়েছিলেন যে আপনি লন্ডনের ডেঞ্জারাস আর বেস্ট মাফিয়াকে মেরেছেন? আমাকে দয়া করে ক্ষমা করে দেও। ও না পিটার জনসন, অনেক দুঃখিত, আমার মনে কোনো ক্ষমাশীলতা নেই। এরপর মেয়েটা রিভলভার একটা বডিগার্ডকে দিয়ে বলল, জায়গাটা পরিষ্কার কর। রিয়া, গাড়ি রেডি করো, আমি বাড়ি ফিরবো। এরপর মেয়েটা গাড়িতে উঠে বসলো, আর বাকি লোকেরা জায়গাটা পরিষ্কার করলো। এর মাঝে আপনাদেরকে এই মেয়ের পরিচয় দিয়ে দেই। মেয়েটা হলো লামিয়া খান, হাসিব খান আর মেহরিন হাসিব খানের একমাত্র মেয়ে। হাসিব খান লন্ডনের একজন নামকরা বিজনেসম্যান আর লন্ডনের টপ মাফিয়া। যদিও অন্যান্য দেশের মতো এই শহরেও রায়হানদের টপ হওয়ার কথা, তবে হাসিব খান আর আরমান চৌধুরী ভালো বন্ধু হওয়ার কারণে লন্ডনে আরমান চৌধুরী হাসিব খানকেই দেখতে বলে। হাসিব খান আর মেহরিন খান বাংলাদেশি। এখন হলো লামিয়া খানের পরিচয়। লামিয়া খান বর্তমানে লন্ডনের টপ মাফিয়া আর বিজনেসম্যান। বাবার জায়গায় সে এখন বসেছে। বাবা এখন বাড়িতে থাকে, আর লামিয়া এখন সব কিছু দেখাশোনা করে। এই লন্ডনে লামিয়া খানের উপর কথা বলার সাহস কারণ নেই, যেন এ হলো লন্ডনের সেরা। লামিয়া অনেক ভালো মেয়ে, তবে খারাপ মাফিয়াদেরকে শেষ করার এখন ওর কাজ। প্রায় 1 বছরের বেশি হবে লামিয়া মাফিয়া জগতে এসেছে। বাবার চেয়ে বেশি নাম করেছে এই অল্প সময়ের মধ্যেই। লন্ডনে এখনও ওর কারণে আর কোনো মাফিয়া গ্রুপ বড় হতে পারেনি, যদিও 2-3টা গ্রুপ আছে লামিয়া শত্রু হিসেবে। লামিয়া প্রচণ্ড রাগী, নিজের বাবা মা ছাড়া কারোর সাথে তেমন কথা বলে না। লামিয়ার মনে দয়া মায়া বলতে তেমন কিছু নেই। মার্ডার করতে গেলেও ওর হাত কাঁপে না। লামিয়া দেখতে অনেক সুন্দর, ফর্সা গায়ের রং, হাইট 5 ফুট 7 মতো, চুলগুলো লম্বা ঘন কালো, আর সব সময় শার্ট প্যান্ট পরে।
লামিয়া গাড়িতে করে বাড়ি ফিরে আসলে তার বাবা হাসিব খান বলে, আচ্ছা মা, আজ দেরি হলো কেন? লামিয়া এমনিতে রেগে 100 ডিগ্রি সেলসিয়াস। লামিয়া দাঁত কটমট করে বলে, আসলে আজ একটু কাজ ছিল। ও একটু লক্ষ্য করে। শার্ট, এই রক্তর দাগ মানে মামুনি আজকেও মার্ডার করছো কেন? গার্ড ছিল না? আর মামুনি, আমাদের তো কোনো কিছুর কমতি নেই, তুমি এসব কাজ না করলেও হয় না। আমি করছি বলে কি তোমরাও করতে হবে? ও আব্বু, বাদ দাও। তুমি তো জানো আমি তো খারাপ কাজ করি না, যারা যেরকম তাদের সাথে তেমন করি। তুমি বাদ দাও, আমি চিনি ওকে, ও এসব বাদ দিবে না। আর ও যখন কোনো খারাপ কাজ করবে তখনই এসব থেকে ছাড়িয়ে দিব। এই তো ভাই, সুইট আম্মু। ওকে যাও, ফ্রেশ হয়ে আসো, ডিনার করবে। তোমার জন্য এতক্ষণে বসে আছি জানো। লামিয়া রুমে এসে ফ্রেশ হয়ে ডিনার করে রুমে এসে শুয়ে পড়ে। আজ খুব ক্লান্ত তাই। অন্যদিকে বিকাল 4:30টায় রায়হানদের প্লেন ল্যান্ড করলো অস্ট্রেলিয়াতে। তারপর এয়ারপোর্ট থেকে বের হয়ে গাড়িতে উঠে আমরা মেলবোর্নের বাড়িতে চলে আসি। বাসায় ঢুকতেই দেখি আব্বু আম্মু বসে আছে ড্রয়িং রুমে। আমরা যেতেই আব্বু বলল, তো রাশিয়া কেমন ঘুরলে? এই তো ভালোই। তার কয়দিন ঘুরে আসলেই পারতে। হ্যাঁ আব্বু, বলছিলাম, কিন্তু রায়হান বলল ও চলে আসবে। তবে এই একদিনে অনেক কিছু ঘুরে দেখেছি, আমি অনেক ভালো লাগছে। তাহলে তোমাকে আবার পাঠিয়ে দিই, ঘুরে আসো। না থাক, আমি ঠিক আছি। আব্বু, আমাকে পাঠিয়ে দাও। আবার যাবা? অনেক ভালো লাগছে। এই তোর না পরীক্ষা আছে তাহলে? আরে ওইটা তো থাকবেই। হিয়া মামুনি, পরীক্ষা শেষ হোক, 3rd ইয়ারে উঠলেই আবার পাঠাবো। আমি খুব ক্লান্ত, আমি গেলাম ফ্রেশ হয়ে। রায়হান চল। তারপর আমি আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম। উঠে দেখি 8:30 বেজে গেছে। তারপর ফ্রেশ হয়ে নিচে গেলাম, দেখি সবাই মিলে গল্প করছে। আমি যেয়ে বসতেই, তো রায়হান, তুমি লন্ডন কবে যেতে চাও? দেখি। ঠিক আছে, আমি তোমার অ্যাডমিশন কনফার্ম করে রাখছি, তুমি যেদিন যাও যেতে পারো। আচ্ছা, পিএইচডি কমপ্লিট করার পরেও কেন আবার পড়তে হবে? আসলে আমি আমেরিকা থেকে পিএইচডি কমপ্লিট করেছি, তবে আবার একটা আলাদা কোর্সে পড়ছি, যার জন্য লন্ডনে যাচ্ছি পুরোটা কমপ্লিট করতে। আব্বু, আমার ভালো লাগে, আর মাত্র 1 বছর, তারপর থেকে তো তোমাদের সাথেই থাকবো। ওকে, এখন লন্ডন সম্পর্কে বলি। দেখো হাসান, ও যাবে ওখানে সব কেমন চলছে তা দেখার জন্য। আমাদের ইংল্যান্ডে বিজনেস থাকলেও মূল অফিস ম্যানচেস্টারে। লন্ডনে আমার বন্ধু হাসিব চৌধুরী দেখে, তবে এখন ওর মেয়ে দেখছে। তোমরা জাস্ট দেখবে, ওকে? কি মেয়ে আব্বু? উনি কি শুধু বিজনেস দেখে নাকি মাফিয়াও? আরে সবই দেখে ওখানকার, মানে অনলি লন্ডনের কুইন। কেন, তোর কাছে তো ছোট বড় মাফিয়া সবার খবর থাকে, তাহলে আর এ তো একমাত্র মেয়ে মাফিয়া যে ওখানে চালাচ্ছে। না মানে আমি লন্ডনের আপডেট রাখি না আব্বুর বন্ধু, তাই। আরে ও তো অনেক ভালো মেয়ে। ওকে, দেখি। আর পরশুদিন ম্যানচেস্টার যাব, ওখান থেকে লন্ডন। ওকে, হাসান আর রায়হান রেডি থাকো, আমি সব ঠিক করে রাখবো। আর তোমরা লন্ডনের বাসায় থাকবে। আর যেহেতু লন্ডনে আমাদের লোক নেই, তাই আমি ওই বাড়িতে 50 জন বডিগার্ড পাঠাবো। তোমরা যখন যাবে তখন ডেভিড আর জনি যাবে। তুমি চাইলে আবির আর মেহেদিকে নিতে পারো। আর আমি হাসিবকে বলবো ওখানে কোনো সমস্যা হবে না। দেখো আব্বু, এটা ঠিক না। তুমি বলেছ তাই এত বডিগার্ড নিচ্ছে, আর তুমি তোমার বন্ধুকে বলবে, এটা কেমন হবে? আমরা হলাম মাফিয়াদের প্রিন্স বলে লোকে, আর আমাদের চিনে না এমন কোনো মাফিয়া নাই, আর তুমি আমাদের জন্য অন্য মাফিয়াকে বলবে? ওকে, বলবো না, ঠিক আছে, এবার তো শান্ত হও। এরপর আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে ডিনার করে ঘুমাতে গেলাম। সকালে ঘুম থেকে উঠে মনে হলো কেউ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু কে আসবে? আমি ভাবলাম মাফিয়া তো, তাই এমন মনে হচ্ছে। এত বডিগার্ড থাকতে কে আসবে এখানে? কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত হলো যখন দেখলাম আমার বেডের সাইডে এক চেয়ারে উল্টো দিকে ঘুরে একজন বসে আছে, হাতে একটা রিভলভার নিয়ে রাখছে। আমি তাড়াতাড়ি করে আমার রিভলভার নিয়ে বললাম, এই কে এখানে? তোরে মারতে আসছি, ইউ আর গন। আমি কণ্ঠস্বর শুনে বুঝে গেলাম এটা হাসান ভাইয়া। আরে না, এটা হলো সাদ। এইসব মজা ভালো লাগে না। কেন ব্রো, মরার ভয় নাকি তা নিয়ে চিন্তা করো না? আমি আমার ভাতিজির মুখ না দেখে তোমাকে মারতে দিচ্ছি না। ওর কথা শুনে আমি হেসে দিলাম। না রে, আমাকে আল্লাহ ছাড়া কারো মারার সাধ্য নাই। তা আমি জানি কে আসবে তোকে মারতে আসা মানে ওই নিজেই মারবে। ওকে, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ফ্রেশ হতে গেলাম। এখন আপনাদের সাদের পরিচয় দিই। সাদ আমার খালাতো ভাই, আমার থেকে 1 বছরের ছোট।
আমরা একসাথে ছিলাম। তবে পিএইচডি কমপ্লিট করার পরেও ওর বাবার বিজনেস দেখা শুরু করে, আর আমি ছদ্মবেশে ছিলাম। আর সাদ খুব মজা করে সব সময়। ওকে আমি সিরিয়াস মুডে খুব কমই দেখেছি। ফ্রেশ হয়ে এসে দেখি সাদ আমার মোবাইলে কি যেন খুঁজছে। ও আমার মোবাইলের লক জানে। কি খুঁজছিস এমন করে? আরে আমার ভাবির ছবি খুঁজতেছি, বিয়ে দিতে হবে তোরে, তাহলে আমার ভাতিজারে নিয়ে একসাথে আমি বিয়ে করব। তুই কি জীবনেও সিরিয়াস হবি না? আরে এটা কত সিরিয়াস কথা জানোস, তোর বিয়ে না দিলে আমারটা তো হবে না। ওকে, নিচে চল, আর তুই বিয়ে করে নে, আমি এসবে নেই। আরে মাফিয়া ভাই, আমার সে যেদিন আসবে সেদিন বলো তাই বর্থা। সে মানে কে আসবে? আরে আমার ভাতিজা, ভাতিজির আম্মুর আর আমার একমাত্র ভাবি। হ্যাঁ, দে সব। তুই কি একাই আসছস? তাহলে তোর বিজনেস? বুঝেছি, বড় ভাই তোমার জন্য রাগি বউ। ও সরি, আমার ভাবি তোমার বউ আনতে হবে। একাই, আর বিজনেস আব্বু দেখবে। নিচে এসে দেখি সবাই ডাইনিং টেবিলে আমার জন্য ওয়েট করছে। তখন হাসান ভাইয়া, আরে সাত কখন এলে? আরে সকালের ফ্লাইটে আছি, আপনাদের বাসায় এসে দেখি সবাই যার যার রুমে। তখন খালু আর খালামণির সাথে কথা বলে রায়হানের রুমে গেলাম। সাদ বসো, ব্রেকফাস্ট করবে। ব্রেকফাস্ট করে সবাই বসে আছি। তখন হিয়া বলল, রায়হান ভাইয়া, আজকে আবার ঘুরতে যাওয়া যায়? তুইও তো লন্ডনে চলে যাবি। রায়হান কিছু বলবে তার আগেই, কে? ও চলে যাবে আর আমি এলাম এক মাস থাকবো বলে? আরে সাদ সমস্যা নেই, তুমিও যাবে। আইডিয়া ভালো, হ্যাঁ ভালোই হবে, মাফিয়ার সাথে ঘুরে। না, আমার কাজ আছে, আজ যাব না ঘুরতে। ওকে হিয়া, আমি নিয়ে যাব তোকে। আমি ফ্রি, আজ কাল লন্ডনে যাব তাই। থ্যাংক ইউ। ওই আমিও যাব। রায়হান, তোর কি কাজ চলছে আজকে? আচ্ছা, তোমরা যাও, আর আমি পরে অফিস থেকে আসতেছি। সাদ, কি আমাদের সাথে যাবা নাকি রায়হানের সাথে? রায়হানের সাথে পরে আসবো। আপনাদের আবারও বলি, সানিয়া আর হাসান হলো রায়হানের আপন বড় ভাই বোন, আর হিয়া ছোট বোন। তারপর হিয়া, সানিয়া আর হাসান চলে গেল ঘুরতে, আর রায়হান আর সাদ আরমান চৌধুরী এর সাথে গেল অফিসে। অফিসে ঢুকে সাদ, রায়হান তুমি যাও, আমি কফি নিয়ে আসছি। কেবিনে চলো, ওখানে আনিয়ে নেব। আরে আমি অফিসে ক্যান্টিন থেকে খেয়ে এসেছি, তুমি যাও, আমি আসছি। ওকে। এরপর আমি আমার কেবিনের দিকে যেতে লাগলাম। আমার পিছনে এখন গার্ড নিয়ে আসি নাই, কারণ অফিসে অপরিচিত কেউ আসে না, আর অফিসে গার্ড থাকে। আসলে আমার রুমের সাথে একটা কাচের দেয়াল দিয়ে ইরার কেবিনটা। কেবিনে ঢোকার পর ইরা এলো। গুড মর্নিং স্যার। শুভ সকাল। তুমি তো বাংলাদেশের, তাই না ইরা? জি স্যার। তা ইরা, পড়াশোনা কি শেষ? না স্যার, আরও 3 মাস লাগবে। তাহলে জব করছো যে? আর তুমি ম্যানেজার আঙ্কেলের মেয়ে, ম্যানেজার আঙ্কেলের তো কোনো কিছুর অভাব নাই, আর তোমার ভাইও তো ভালো জব করে। ওহ স্যার, কেন ভাবেন আমি টাকার জন্য চাকরি করছি? আসলে আমার এক্সাম শেষ, রেজাল্ট দিলেই পড়াশোনা শেষ। আমার বাসায় বসে থাকতে ভালো লাগে না, তাই এখানে এসেছি। এই তো 2 মাস হবে। ও আচ্ছা স্যার, একটা রিকোয়েস্ট করি? বলো। না মানে বলছিলাম কি, আমি কি আপনাকে ভাইয়া ডাকতে পারি? আসলে আপনি একদম রোহান ভাইয়ার মতো। বলো, সমস্যা নেই, আমিও বলতাম তোমাকে। ওকে স্যার। স্যার না, ভাইয়া। ও সরি। আর হিয়া যা বলল তা সত্য নয়। কেন? হিয়া কি বলল? আর হিয়া তো অফিসে খুব কম আসে। না মানে হিয়া আর আমি একই জায়গায় পড়ি। ও আমার 2 বছরের জুনিয়র, তবে আমরা ফ্রেন্ড। ও বলেছে যে আপনি নাকি ওকে একটুও আদর করেন না, আর হাসান ভাইয়া নাকি ভালো হিয়াকেই বেশি আদর করে, তাই বলছিলাম। ও, ওকে আমি দেখে নেব। তখনই সাদ এলো। সাদ এসে চোখ বড় বড় করে দেখছে। সাদ পরক্ষণেই হাসি দিয়ে বলল, আরে ভাবি বলেন, কেমন আছেন? তাহলে রায়হান একটা ভাবি আমার জন্য আনলি? ও সরি, আমি বুঝতেছি না আপনি কি চিন্তা করছেন আর বলছেন। এই সাদ, কি বলিস এগুলা? ও ইরা আমার পিয়ে, আর রোহানের বোন, আর আমারও বোনের মতো। ওহ, বুঝতে পেরেছি।
আমিও বুঝতে পারছি। ওহ, আপনি তাহলে রোহানের বোন। রোহান তোমার কথা অনেক বলেছে।